নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রায় ঘোষণা করল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দীর্ঘ শুনানি শেষে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল সেই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নজিরবিহীন ঘটনা, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে রাজভবন জুড়ে তল্লাশি অভিযান। তল্লাশি করাচ্ছেন স্বয়ং রাজ্যপাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া, এসআইআর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহার করলেন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। এসআইআরে পশ্চিমবঙ্গে ৯৯% এনুমারেশন ফর্ম বিলি, নির্বাচন কমিশনের দাবি ঘিরে রাজ্য জুড়ে প্রবল ধোঁয়াশা। এদিকে রাজনৈতিক দলের বিএলএদের দাবি অধিকাংশ বুথেই ৬০ থেকে ১৮০টি বেশি ফর্ম বিলি হয়নি। বিহারে ফের মুখ্যমন্ত্রী নীতিশী, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে ২০শে নভেম্বর শপথ অনুষ্ঠান। দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার রেকর্ডের পথে নীতিশ, থাকতে পারেন মোদিও। ৩ বছর ৩ মাসের দীর্ঘ কারাবাস শেষ করে জামিনে মুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুক্তি পেয়ে তিনি ফিরে এসেছেন নিজের পুরনো রাজনৈতিক কেন্দ্র বেহালা পশ্চিমে, কিন্তু দল তার পাশে দাঁড়ায়নি। তাই এবার পার্থর লক্ষ্য সরাসরি মানুষের আদালতে নিজের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেওয়া। তিন বছর ৩ মাসের দীর্ঘ কারাবাস শেষ করে জামিনে মুক্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুক্তি পেয়ে তিনি ফিরে এসেছেন নিজের পুরনো রাজনৈতিক কেন্দ্র বেহালা পশ্চিমে, কিন্তু এই ফিরে আসাটা অনেকটাই নিঃসঙ্গ। দল তার পাশে দাঁড়ায়নি। তাই এবার পার্থর লক্ষ্য সরাসরি মানুষের আদালতে নিজের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেওয়া। বেহালা পশ্চিমের যে পার্টি অফিস একসময় পার্থর রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল, তার গ্রেফতারের পর সেটি তালা বন্ধ হয়ে পড়েছিল। অস্থায়ী ঘরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়। সেই পরিত্যক্ত অফিসের সামনেই এখন নতুন সাজে শুরু হচ্ছে পার্থর জনসংযোগ। তৈরি হচ্ছে একটি জনবাক্স, যেখানে কেন্দ্রের ভোটাররা জনমত, অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন। ইতিমধ্যে তার অনুগামীরা এলাকায় লিফলেট বিলি শুরু করেছেন, যেখানে পার্থ স্পষ্ট বক্তব্য, আমি কার কাছ থেকে চাকরির বদলে টাকা নিয়েছি প্রমাণ নিয়ে আসুন। কেউ যদি আমার নামে টাকা নিয়ে থাকে তাও জানান, ব্যবস্থা নেব আমি। টাকা উদ্ধারের পর পার্থর বান্ধবী অর্পিতাকে নিয়েও কম কথা হয়নি। বিড়ম্বনা এড়াতে তৃণমূলও দূরত্ব বাড়িয়েছে। জামিনে ছাড়া পেয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকারে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরেছেন। স্ত্রী বিয়োগের পর অর্পিতা কিভাবে তার জীবনের শূন্যতা পূরণ করে দিয়েছেন তা তুলে ধরেছেন তিনি। এও বলেছেন, অর্পিতা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের এখনও ক্লিন চিট মেলেনি। অভিযোগ আদালতে বিচারাধীন। এই কারণে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব স্পষ্ট, এমনটাই সূত্রের দাবি। ফলে দলীয় আশ্রয় না পেয়ে প্রাক্তন মন্ত্রী এবার ভরসা রাখছেন জনতার আদালতে। শুক্রবার থেকে জনসংযোগে নামার কথা থাকলেও তা কার্যকর হয়নি। তবে সূত্র বলছে, রবিবার পুরনো অফিসের সামনে রাখা জনবাক্সে জমা পড়া অভিযোগ ও প্রতিক্রিয়া সরাসরি শুনেছেন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ নির্বাসনের পর নিজের রাজনৈতিক জমি ফের শক্ত করতে পার্থর এই জনমুখী উদ্যোগ কতটা ফল দেবে, সেদিকেই এখন তাকিয়ে বেহালা পশ্চিম। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটমুখী বাংলা, তার আগে নারায়ণপুরের আকাঙ্ক্ষা মোড়ে এক গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার। বেঙ্গল এসটিএফ বাজেয়াপ্ত করেছে গাড়িটিকে। ঘটনায় গ্রেফতার গাড়ির মালিক সহ ২। ভোটমুখী বাংলায় গাড়িতে টাকার পাহাড়। নারায়ণপুরের আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা। গাড়ি বাজেয়াপ্ত করেছে বেঙ্গল এসটিএফ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির মালিক সহ ২জনকে। গোয়েন্দাদের অনুমান নিউ টাউন থেকেই টানা আনা হচ্ছিল। টাকার উৎসের সন্ধানে বেঙ্গল এসটিএফ সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালান তদন্তকারীরা। গাড়ি চেকিংয়ের সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। বাংলায় এখন জোর কদমে চলছে এসআইআর।
তারই মধ্যে ২৬-এর নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের টিমও কিছুদিন আগে বাংলা থেকে ঘুরে গিয়েছে। তার মধ্যেই হঠাৎ করে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত সপ্তাহেও ইডির অভিযানে কলকাতার বুক থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়, যদিও তা অন্য কারণে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। বেলেঘাটা সহ কলকাতার আরও 4টি জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডে থাকা একটি বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। প্রায় 6 জন আধিকারিক তল্লাশি চালিয়েছিলেন। চলতি মাসের শুরুতে কলকাতার অন্তত 10টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। সল্টলেকের সেক্টর 1-এও চলে তল্লাশি। কিন্তু এবারের উদ্ধার হওয়ার টাকার নেপথ্যে আদৌ কোনো দুর্নীতি নাকি অন্য কোনো চক্রীয় জড়িয়ে রয়েছে তাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও এক মাইলস্টোন। এবার গ্রামীণ এলাকায় পরিষেবা বড়সড় সাফল্যের মুখ দেখল। তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের নেপথ্যে চিকিৎসকদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও এক মাইলস্টোন। এবার গ্রামীণ এলাকায় পরিষেবা বড়সড় সাফল্যের মুখ দেখল। তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের নেপথ্যে চিকিৎসকদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টেলিমেডিসিন পরিষেবা আজ এক মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। এখনো পর্যন্ত 7 কোটি মানুষ এর দ্বারা উপকৃত হয়েছে। দিনে দিনে এই পরিষেবা আরও ছড়িয়ে পড়বে এবং উপকার পাবেন আরও অনেকে, এই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 2020 সালে করোনা অতিমারি আবহে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ছিল এই টেলিমেডিসিন পরিষেবা। লকডাউনের সময় যাতে চিকিৎসা পরিষেবা বিশেষত গ্রামাঞ্চলে ঠিকমতো চিকিৎসা হতে পারে তার জন্য এই ব্যবস্থা চালু করে। রোগীরা ভিডিও কলে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সঠিক রোগের সঠিক ওষুধ পেতে পারেন এই পদ্ধতিতে। চিকিৎসকরাও প্রেসক্রিপশন লিখে রোগীকে পাঠিয়ে দিলে সেই মতো ওষুধের দোকান থেকে কিনতে কোনো সমস্যা হবে না। করোনাকালে এই পদ্ধতিতে বহু মানুষ রোগের দাওয়াই পেয়েছেন, সুস্থও হয়ে উঠেছেন। সেই পরিষেবায় কালে কালে মাইল ফলক ছুঁয়ে ফেলল। সোমবার এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রত্যন্ত এলাকায় টেলিমেডিসিন পরিষেবায় এখনো পর্যন্ত 7 কোটি মানুষ উপকৃত হয়েছেন। 11,000-এরও বেশি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই পরিষেবা পাওয়া যায়। এর সঙ্গে যুক্ত 9,000-এরও বেশি চিকিৎসক, 80,000 পরামর্শদাতা। উল্লেখ্য, করোনাকালে মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এই টেলিমেডিসিন পরিষেবা ব্যাপক প্রশংসিত হয়েছিল চিকিৎসক মহলে। এমন সংকটকালে আরও সহজে চিকিৎসা পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিতে এই উপায় ছিল অব্যর্থ। এখন মহামারীর দুঃসময় পেরিয়ে গেলেও সেই পরিষেবা চলছে রাজ্যের প্রত্যন্ত এলাকায়। হাই নিউজ নেটওয়ার্ক। কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মুকুটমণিপুরে গিয়ে বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে দুর্ঘটনা, প্রাণ গেল পলিটেকনিক পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম মনোজিৎ মাহাতো। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মুকুটমণিপুরে গিয়ে দামি বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পলিটেকনিকের এক পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম মনোজিৎ মাহাতো। পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে ও পরে ময়না তদন্তের জন্য বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়পুর পলিটেকনিক কলেজের ছাত্র মনোজিৎ মাহাতো গতকাল নিজের মামাবাড়ি রায়পুরের হলুদকানালি গ্রামে যান। পরে সেখান থেকে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে রবিবার বিকালে বাইক নিয়ে বাঁকুড়ার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে বেড়াতে যান। সেখানে ফটোশুট চলাকালীন এক কন্টেন্ট ক্রিয়েটরের দামি বাইক নিয়ে বেপরোয়া গতিতে মুকুটমণিপুরের বাঁধের পাড়ের রাস্তায় স্টান্ট দেখাতে শুরু করেন মনোজিৎ। এখানে ওই একটা বাইক ওভার স্পিডিং এ একটু শো অফ দেখাচ্ছিল, যে সেখানে টার্নিং ছিল সামনে, তো ওভার স্পিডিংটা কন্ট্রোল করতে পারেনি। তাই জন্য ও ওই সাইডে যে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তার সাইডটা, ওই সাইডে ধাক্কা লেগে একদম ওই লাইট পোস্টে ওর মাথাটা ধাক্কা খেয়ে গেছিল। তারপর পুরো অবস্থা খারাপ হয়ে স্পট ডেট হয়ে গেছে।
স্থানীয়দের দাবি, স্টান্ট দেখানোর সময় ওই রাস্তার ৭৭ নম্বর আলোক স্তম্ভের কাছে একটি বাঁকের মুখে মনোজিৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা কংক্রিটের গার্ড ওয়ালে। ঘটনায় গুরুতর জখম হন ওই ছাত্র। পরে খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ মনোজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠায়। দুর্ঘটনায় ওই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে পর্যটনের এই ভরা মৌসুমে মুকুটমণিপুর জুড়ে নেমে আসে শোকের ছায়া। হাই নিউজ নেটওয়ার্ক। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। কলকাতা যেমন দুর্গাপুজোর জন্য বিখ্যাত, দূর দূরান্ত থেকে মানুষ আসেন উত্তর ও দক্ষিণ কলকাতার প্যান্ডেল দেখতে। কালী পুজোয় যেমন বারাসাত বিখ্যাত, জগদ্ধাত্রী পুজো ও সেখানকার আলোকসজ্জা দেখতেই সকলে যেমন ভিড় জমান চন্দননগরে, তেমনি কার্তিক পুজোতেও রমরমা হুগলির বাঁশবেড়িয়া। থিমের সাজে সেজে উঠেছে সেখানকার একের পর এক প্যান্ডেল।
বাণিজ্যিক গাড়ির বয়সসীমা নিয়ে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র বাসের বয়স দেখে নয়, গাড়ির সক্ষমতা ও দূষণের মাত্রা যাচাই করেই সিদ্ধান্ত হবে বাস চলাচলের উপযোগিতার। অর্থাৎ নির্দিষ্ট শর্ত মানলে বয়স্ক বাসের রিটায়ারমেন্টের প্রয়োজন পড়বে না। বাণিজ্যিক গাড়ির বয়সসীমা নিয়ে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র বাসের বয়স দেখে নয়, গাড়ির সক্ষমতা ও দূষণের মাত্রা যাচাই করে সিদ্ধান্ত হবে বাস চলাচলের উপযোগিতা। অর্থাৎ নির্দিষ্ট শর্ত মানলে বয়স্ক বাসের রিটায়ারমেন্ট প্রয়োজন পড়বে না। আদালতের নির্দেশ অনুযায়ী কোনো গাড়ি 15 বছর পার করলে বছরে 2 বার ফিটনেস পরীক্ষা দিতে হবে। তাতে পাশ করলে তবেই মিলবে রাস্তায় নামার অনুমতি। একইভাবে দূষণ পরীক্ষাও করাতে হবে বছরে 2 বার। পরিবহন দপ্তরের কাছে বাস মালিকদের দীর্ঘদিনের দাবি ছিল বয়স নয়, গাড়ির স্বাস্থ্য ও দূষণের মাত্রার ক্ষমতা দেখে সিদ্ধান্ত নেওয়া হোক। সেই আবেদনেই সাড়া দিল কলকাতা হাইকোর্ট। বছর কয়েক আগে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল দূষণ রোধে কিছু নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। তা মেনে 15 বছরের বেশি পুরনো বাসের ফিটনেস সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে প্রচুর গাড়িকে রাতারাতি বসিয়ে দিতে হয় এবং শহরে বাসের সংখ্যাও কমতে থাকে। যাত্রীদের অসুবিধা বেড়ে যাওয়ায় বাস মালিকরা আদালতে আবেদন করেন। রাজ্য সরকারও জানায় কেবল বয়সের ভিত্তিতে গাড়ি বাতিল করা বাস্তবসম্মত নয়, কারণ সামগ্রিক স্বাস্থ্যই একটি যানবাহনের আয়ুর নির্ণায়ক হোক। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পুরনো বাস তোলার সিদ্ধান্ত এক ধাক্কায় নিলে শহরে গণপরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত হবে। পরিবেশকেও মাথায় রেখে তাই বিকল্প ব্যবস্থা হিসেবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নির্ভর অনুমতির পরামর্শ দেওয়া হয়। আদালত সেই সুপারিশকে গুরুত্ব দিয়ে বয়সসীমা শিথিলের নির্দেশ দেয়। সিটি সাবারসান বাস সার্ভিসের এক সাধারণ সম্পাদক জানায়, বয়সের ফাঁসে যে বাস বসেছিল সেগুলো ফের পথে ফিরবে, নিয়ম মেনেই চলবে যান। সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতির রাহুল চট্টোপাধ্যায় বলেন, আমরা চাইছিলাম বয়স নয়, ফিটনেসই হোক মূল মানদণ্ড। সেই দাবি মেনে ধন্যবাদ আদালতকে। জয়েন্ট কাউন্সিলর অফ বাস সিন্ডিকেটের তপন বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, কোভিডের সময় বহু বাস দীর্ঘদিন অকেজো হয়ে পড়েছিল। সেই সময়টুকু বয়সের হিসাব থেকে বাদ দেওয়ার আবেদন ছিল। এখন বয়সসীমা তুলে দেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হলো তার মন্তব্য। এই নির্দেশে যেমন পুরনো বাস মালিকরা স্বস্তি পেলেন, তেমনি শহরের গণপরিবহনেও আশা জাগল নতুন করে। হাই নিউজ নেটওয়ার্ক। বিহার ইলেকশনে ভালো ফলে জিতেছে এনডিএ। তারপরই বৈঠকে ঠিক হয়ে গিয়েছে ফের মুখ্যমন্ত্রী করা হবে নীতিশকেই। তবে শপথ অনুষ্ঠান কবে? অনুষ্ঠানে কি থাকবেন মোদী? শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানে ঠিক হয়েছে ফের নীতিশকেই মুখ্যমন্ত্রী করা হবে। ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট। এবার জানা শপথের দিন। এই সপ্তাহেই শপথ নেবে বিহারের নতুন সরকার। জানা গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার নতুন এনডিএ সরকার 20 নভেম্বর শপথ নেবে। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ অনুষ্ঠান হবে বলেই জানা গেছে। নীতিশ কুমার 10বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড করবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী বিধানসভা নির্বাচন প্রচারে বহু রাজনৈতিক সমাবেশে ভাষণ দেন। সব ভাষণেই তিনি শপথ অনুষ্ঠানের সময় পাটনায় আসার কথা বলেন। এবার সেই কথা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। এনডিএ জোট শরিকদের সমর্থন নিয়ে বিহারের শীর্ষ পদের দাবিদার নীতিশ কুমার সকাল 11:30 তার শেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন। এখানেই মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়। এরপর নীতিশ কুমার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন। এক জেডিইউ নেতা জানিয়েছেন, রাজ্যপালের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের প্রস্তাব দেবেন নীতিশ। বিহারের সরকার গঠনের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন জেডিইউ এর কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা। রবিবার নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন। ঝা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। আপনারা যথাসময় বিস্তারিত জানতে পারবেন। এনডিএর ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পূরণ করব। 243টি আসনের বিধানসভায় এনডিএ জোট 202টি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
এর মধ্যে বিজেপি সর্বোচ্চ আসন পেয়েছে। তাদের আসন সংখ্যা 89টি। জেডিইউ জিতেছে 85 আসনে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি 19টি আসন জিতেছে। আরও 9টি আসন জিতেছে ছোট শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন মাত্র 35টি আসনে জিতেছে। হাই নিউজ নেটওয়ার্ক। ঘাতক গাড়িতে বোঝাই ছিল আইইডি। এনআইএর হাতে গ্রেফতার দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রী আমির। উমরের সঙ্গে মিলে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র করে এই আমির। দিল্লি বিস্ফোরণ মামলার তদন্তে নেমে বড় সাফল্য জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর। আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী তথা এই হামলার ষড়যন্ত্রকারী আমির রশিদ আলী নামে এক যুবককে গ্রেফতার করল এনআইএ। জানা যাচ্ছে যে i-20 গাড়িতে বিস্ফোরণ ঘটনা হয় সেটি আমিরের নামেই নথিভুক্ত ছিল। এই মামলার তদন্তভার কাঁধে নেওয়ার পর এমনটাই বলছে এনআইএ। শুধু তাই নয়, এই হামলাকে আত্মঘাতী হামলা নিশ্চিত করে এনআইএ জানিয়েছে ঘাতক গাড়িতে বোঝাই করা হয়েছিল আইইডি বিস্ফোরক। দিল্লি বিস্ফোরণের ঘটনায় এনআইএর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দিল্লিতে জঙ্গি হামলা চালাতে ওমরের সঙ্গে বাসে গোটা ষড়যন্ত্র সাজিয়েছিল জম্মু ও কাশ্মীরের পাম্পোরের সাম্বুরার বাসিন্দা আমির। ঘাতক গাড়ি কেনার জন্য সে দিল্লি আসে। আইইডি বোঝাই করে গাড়িটি বোমা হিসেবে ব্যবহার করা হয়। এরপর সোমবার ওমর গাড়ি চালিয়ে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটায়। ভয়াবহ এই হামলায় 10 জনের মৃত্যুর পাশাপাশি 32 জন আহত হয়েছিলেন। এনআইএর তরফে জানানো হয়েছে, ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে রবিবার দিল্লি থেকে গ্রেফতার করা হয় আমিরকে। এনআইএর তরফে আরও জানানো হয়েছে, আত্মঘাতী হামলা চালানোর লক্ষ্যে কেন ওমরের আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে এনআইএ। গাড়িটিকে খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে। দিল্লি বিস্ফোরণের পর এনআইএর তদন্তে ইতিমধ্যেই প্রকাশ্য এসেছে, সোমবার সন্ধ্যায় দিল্লি ভয়ঙ্কর ওই জঙ্গি হামলা চালিয়েছিল পেশার চিকিৎসক উমর উল নবী। আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে শেষ করে এই ফিদায়ে জঙ্গি। তার পরিবারের সদস্য ডিএনএ পরীক্ষা করে ইতিমধ্যে ওমরের পরিচয় নিশ্চিত করেছে তদন্তকারীরা। তদন্তে আরও জানা গেছে, দিল্লিতে জঙ্গি হামলা চালাতে এই হোয়াইট কালার সন্ত্রাস মডিউল গত 1 বছর ধরে আত্মঘাতী হামলাকারী খুঁজছিল। উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড়াও শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেফতারও করা হয়েছে, যাদের বেশিরভাগই কাশ্মীরের। তদন্তকারীদের স্ক্যানারে হরিয়ানা, ফরিদাবাদ, আল-ফাহাল বিশ্ববিদ্যালয়। একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা হোয়াইট কালার টেরার এর ভয়াবহ তথ্য। হাই নিউজ নেটওয়ার্ক। আসছে পরবর্তী খবরের দিকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন সহ এক ঝাঁক দক্ষিণী তারকার বাড়িতে বোমা। হুমকি মেলে আতঙ্ক। তামিলনাড়ুর ডিজিপির অফিসে আসা এই হুমকির ইমেল। ঘটনাকে গুরুত্ব দিয়ে সকলের বাসভবনে তল্লাশি তামিলনাড়ু পুলিশের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের বাড়িতে রাখা আছে বোমা। সম্প্রতি এমনই হুমকি ইমেলকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়ায়। স্ট্যালিনের পাশাপাশি দক্ষিণী তারকা অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং খুশবুর বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ঘটনাকে গুরুত্ব দিয়ে 4 জনের বাসভবনেই তল্লাশি চালায় তামিলনাড়ু পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাতে তামিলনাড়ুর ডিজিপির অফিসে একটি ইমেল পাঠানো হয়, যেখানে দাবি করা হয় মুখ্যমন্ত্রী স্ট্যালিন সহ 3 অভিনেতা ও অভিনেত্রীর বাড়িতে বোমা রাখা হয়েছে। এহেন ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। 4টি স্থানেই পাঠানো হয় বম্ব স্কোয়াড। কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পুলিশের অনুমান, ভুয়ো ইমেল পাঠিয়েছিল কেউ বা কারা। গোটা ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। কোথা থেকে এই ইমেল এসেছে তা অনুসন্ধানে পুলিশের তরফে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। তবে তামিলনাড়ুতে এই ঘটনা প্রথমবার নয়। গত সপ্তাহে চেন্নাইয়ের ইনজামবাক্কামে অভিনেতা অজিত কুমারের বাসভবনে বোমা রাখা হয়েছে বলে হুমকি ইমেল এসেছিল। সেবারও তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ, তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। আর এক দক্ষিণী তারকা অরুণ বিজয়ও একই রকম হুমকি পেয়েছিলেন। গত অক্টোবর মাসে সুরকার ইলাইয়ারাজার টি নগর স্টুডিওতেও বোমা রাখা হয়েছিল বলে হুমকি ইমেল আসে। এবার খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে বোমাতঙ্কে নড়ে চড়ে বসল তামিলনাড়ুর পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। অচলাবস্থা কাটছে ভারত মার্কিন বাণিজ্যিক সম্পর্কের।
নয়া চুক্তি অনুযায়ী ভারত কমপক্ষে 10% এলপিজি আমেরিকা থেকে আমদানি করবে বলেই খবর। অচলাবস্থা কাটছে ভারত মার্কিন বাণিজ্যিক সম্পর্কে। এবার আমেরিকা থেকে বিপুল পরিমাণ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমদানির লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের পথে ভারত। নয়া চুক্তি অনুযায়ী ভারতের তেল সংস্থাগুলি তাদের আমদানিকৃত এলপিজির কমপক্ষে 10% আমেরিকা থেকে আমদানি করবে। এই চুক্তি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, সরকার এলপিজি আমদানিতে বৈচিত্র্য আনতে এই চুক্তি স্বাক্ষর করছে, যার লক্ষ্য দেশের মানুষ যাতে সস্তায় গ্যাস সিলিন্ডার পান। কেন্দ্রের বিবৃতি অনুযায়ী নয়া চুক্তির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি 2026 সাল থেকে মার্কিন উপসাগরীয় উপকূল থেকে এলপিজি আমদানি করবে। মোট বার্ষিক আমদানির অন্তত 10% আমেরিকা থেকে আসবে। মাউন্ট বেলভিউ বেঞ্চমার্কের অধীনে এই এলপিজি আমদানি করা হবে। সেই লক্ষ্যে বিপিসিএল, আইওসি এবং এইচপিসিএল এর শীর্ষ কর্মকর্তাদের একটি দল আমেরিকা গিয়েছেন। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সেখানকার তেল উৎপাদনকারী সংস্থাগুলির সাথে আলোচনা করেছেন। পুরী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি সত্ত্বেও এই চুক্তির মাধ্যমে ভারতীয় সংস্থাগুলি জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকা থেকে এলপিজি কেনা হলে তা গ্রাহকদের জন্য কতটা সাশ্রয়ী হবে সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের তেল সংস্থাগুলি উজ্জ্বলা যোজনার আওতায় মাত্র 500 থেকে 550 টাকায় সিলিন্ডার সরবরাহ করে, যা আন্তর্জাতিক মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এর জন্য সরকার 40,000 কোটি টাকা ব্যয় করে। তবে আমেরিকার সঙ্গে এলপিজি আমদানি চুক্তির মূল লক্ষ্য হল বাণিজ্য আমদানি ক্ষেত্রে বৈচিত্র্য আনা। এতে দেশ বৃহত্তর স্বার্থে লাভবান হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জটিলতা চরম আকার নেয়। বাণিজ্য চুক্তিতে বিলম্ব ও রুশ তেল কেনার অভিযোগে দফায় দফায় নয়াদিল্লির ওপর 50% শুল্ক চাপায় আমেরিকা। এই পরিস্থিতিতে নতুন করে বাণিজ্য চুক্তির পথে পা বাড়িয়েছে দুই দেশ। সূত্রের খবর, সে পথে বহুদূর অগ্রসর হয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। শীঘ্রই ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে জ্বালানি আমদানির ভারসাম্য বজায় রাখতে আমেরিকার সঙ্গে চুক্তির পথে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।